This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং এ। প্রথম ব্রেকিং নিউজ, বড় খবর, শিয়ালদা স্টেশনে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। বড় খবর, যাত্রীদের মুখের ছবি তুলবে এই বায়োমেট্রিক সিস্টেম। ভিড়ে মিশে থাকা অপরাধীদের ধরার কৌশল, নিঃসন্দেহে বড় খবর। দ্বিতীয় ব্রেকিং, আলিপুর চিড়িয়াখানায় জীবজন্তুর হিসেবে গরমিল। আমাদের খবরে জোর, তদন্ত শুরু বন দপ্তরের। বড় খবর, আরো একটা সাফল্য TV9 বাংলার। তৃতীয় ব্রেকিং, হিন্দি ইংরেজিতে প্রশ্ন নয়, অধিবেশনের শুধুই বাংলায় প্রশ্ন। কাউন্সিলরদের নির্দেশ কলকাতা পুরসভার, তাৎপর্যপূর্ণ। ব্রেকিং 4, কল্যাণের উপর বিরক্ত, মামলাই ছেড়ে দিলেন বিচারপতি। অভিজিৎ সরকার খুনের মামলা ছাড়লেন, আপনার লেকচার আদালতে শুনবো না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বড় খবর। ব্রেকিং 5, অপরাজিত বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। সংবিধানের নির্দিষ্ট বিধির পরিপন্থী এই বিল ফেরানোর ক্ষেত্রে যুক্তি রাজভবনের। বড় খবর। ব্রেকিং 6, বিহারে ভোটার তালিকা থেকে বাদ 64 লক্ষ নাম, এর মধ্যে 22 লক্ষ মৃত। আজই ছিল গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন। গোটা দেশের বড় খবর। ব্রেকিং 7, মহারাষ্ট্রে খুন বাংলার বাদুরিয়া শ্রমিক, স্ত্রীর পরকীয়ার জের, দাবি মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে। 8 নম্বর ব্রেকিং, মালদায় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক, অভিযোগ আমির শেখের পরিবারের তরফ থেকে। ওপার থেকে ভিডিও ভাইরাল। ব্রেকিং 9, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য পুলিশের। বড় খবর, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগের আবেদন, হেল্পলাইন নম্বর চালু, হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে। 10 নম্বর ব্রেকিং, মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মার দিন। আরামবাগের কর্মী সভায় দাওয়াই দিয়েছেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ, হেনস্থার অভিযোগ। সুযোগ কাজে লাগাতে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। 21-এর মঞ্চ থেকেই সেই ডাক দিয়েছেন। ঠিক তখনই এলো এই ব্রেকিং নিউজ, মহারাষ্ট্রের ভাসিতে বাংলার পরিযায়ী শ্রমিক, উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার নারায়ণপুর গ্রামের আবু বক্করকে খুনের পর দেহ টুকরো টুকরো করে রাস্তায় ভরে, বস্তায় ভরে জলে ফেলে দেওয়া হয়েছে। স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের ওয়াসিতেই থাকতেন আবু বক্কর। 20 জুলাই সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার একটি ডোবা থেকে আবু বক্করের বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। এরপর যা হওয়ার ঠিক তাই হয়েছে। আর কত বাঙালি খুন হওয়ার পর ঘুম ভাঙবে? এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তাবন্দি করা হয়েছে। এ যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। আর এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না। যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। মহারাষ্ট্র পুলিশের দাবি পরকীয়ার জন্যই খুন হয়েছেন তিনি। নিহত আবু বক্করের স্ত্রী এবং বন্ধুকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের পুলিশ। বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করেই আবুকে খুন করেছে স্ত্রী, দাবি মহারাষ্ট্রের ভাসির পুলিশের। ব্যাস, অক্সিজেন পেয়ে গিয়েছে বিজেপি। এ ধরনের ঘৃণা বা এ ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার প্রত্যেকটি পদক্ষেপে ব্যর্থ হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতিতে আজকে যখন পুরো সরকার একটা অচল অবস্থা তৈরি করেছে, তখন এ ধরনের নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। নন ইস্যুকে ইস্যু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এটা কি বাস্তবতাকে এড়িয়ে যেতে চাইছেন বিজেপির রাজ্য সভাপতি? এই কথাই বলছেন তিনি। অভিযোগ এমনই যে মালদার আমির শেখকে রাজস্থান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়ির লোককে কিচ্ছুটি না জানিয়ে। একজন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট না করলে এতদিন হয়তো কেউ কিছু জানতে পারতো না। খবর পেয়েই আমিরের বাড়িতে হাজির তৃণমূলের নেতারা। শ্রমিকবাবু, সত্যি কি কালিয়াচকের আমিরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে রাজস্থানের বিজেপি সরকার? পাঠিয়ে দিলে কেন পাঠিয়েছে? গুরুগ্রামে কাজ করতে যাওয়া মালদার এক পরিযায়ী শ্রমিককেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস এমপি ঈশা খান চৌধুরী। ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়ছেন কিছু কিছু জায়গায়। ঠিক বলেছেন শ্রমিকবাবু। হরিয়ানাতে কাজে যাওয়া বনগাঁর গাইনপুরের 22 বছরের যুবক নাজমুল সর্দারকে গ্রেফতার করেছিল ওই রাজ্যের পুলিশ। খবর পেয়ে হস্তক্ষেপ করে বনগাঁ থানার পুলিশ। 3 দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে নাজমুল। আসল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে কারা? যারা চিহ্নিত করছে তারাও বাঙালি। বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। এবং আমাদেরও যেটা অবস্থান, কোনো আসলাম খানের রুটি রুজি যেন বাংলাদেশের কোনো আমিনুল ইসলাম কিনে না নেয়। যারা একবার এদেশ ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এদেশে আসবে, এটা ধর্মশালা নয়, এটাকে মানা যাবে না। এই নিয়ে রাজনীতি একটা হতাশারই নামান্তর মাত্র। উদাহরণ একটা নয় কিন্তু একাধিক। শ্রমিকবাবু ভালো কথা বলেন, এবারও তাই বললেন। বললাম না, শ্রমিকবাবু খুব ভালো কথা বলেন, কিন্তু কথায় কি চিড়ে ভিজবে? শ্রমিকবাবু যা বলছেন আর বাস্তবে যা দেখা যাচ্ছে দুটো কিন্তু মিলছে না। বিজেপি শাসিত রাজ্যগুলোর কাজে রাজ্য বিজেপির তো মানে এখন যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে রাজ্য বিজেপি যথেষ্ট অস্বস্তিতেই পড়বে। তার উপর উল্টো শিবিরের সেনাপতির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। বাঙালিয়ানার আবেগ লোকসভা আর বিধানসভা ভোটে তৃণমূলকে সুবিধা করে দিয়েছিল, সবাই জানে। এবার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ সেই অস্ত্রেই ধার বাড়াচ্ছে। কোথায় ভাষা সন্ত্রাস? বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশেই না এদেশের বাঙালি, সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে। তার জন্য আপনাকে হস্তক্ষেপ করতে হবে। তার জন্য আপনি যান, গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের, তবে না ফেরতও আসছে। কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস, না পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়। সব রোহিঙ্গা মুসলমান, এবার ঝাড়াই বাছাই করার সময় কোঅপারেট করা উচিত। বাংলা বাঙালির সত্তাকে আক্রমণ করে যেটা নিচ্ছে, এটা আপনার আমাদের সকলের শিকড়ের সমস্যা। সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা ভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি মনে করছেন এত বড় অঘটন চলছে, তো আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, দুষ্কৃতিকারী বাঁচাতে, খুনি বাঁচাতে, দুর্নীতিগ্রস্ত লোক বাঁচাতে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধোঁয়াধার প্রচার করছেন। এই যে বাঙালিদের যে বিপদ হচ্ছে বলছেন আপনি, তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না কেন? তিনি অবশেষে আসছেনই। স্যারের কথা বলছি, স্যার আসার কথাই ছিল এই বাংলার মাটিতেও। এই অগাস্টেই স্যারের পা পড়তে চলেছে আমাদের বাংলায়। বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা একটা বড় পর্ব, সেই কাজ শেষ হয়ে গিয়েছে। পরের ধাপটা বাকি রয়েছে। নির্বাচন কমিশনের নজর এবার বাংলায়। বিহারের পরেই এই রাজ্যে অর্থাৎ বাংলায় বিধানসভা ভোট। সূত্রের খবর, অগাস্টের প্রথম সপ্তাহ মানে আগামী সপ্তাহেই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে যেতে পারে। কমিশনের প্রস্তুতিও সারা। এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। এটা এক ধরনের ডিসএনফ্রাইজ, ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা
ষড়যন্ত্র। গতকালই চুরি চামারি হতো, সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং করতো তারা বেরিয়ে যাবে। বর্তমান জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন বিজেপি নামক পার্টিটার কাছে। বিজেপির প্ররোচনায় এবং ইঙ্গিতে সেই নির্বাচন কমিশন এখন উদ্যত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন ভারতের সাধারণ নাগরিকের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া। বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। এমন এমন ডকুমেন্ট চাইছে যেটা অসম্ভব। সুপ্রিম কোর্টের জাস্টিস বলছেন এই ডকুমেন্ট আমিও দিতে পারবো না। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না বলে হবে। কমিশনের সূত্র জানাচ্ছে স্যার নিয়ে বিজ্ঞপ্তি জারি, এখন শুধু সময়ের অপেক্ষা। কমিশনের অফিসাররা যে কোনো দিন আপনার বাড়িতে গিয়ে হাজির হবেন। তৃণমূল কি করবে? স্যারের বিরোধিতায় আদা জল খেয়ে ময়দানে নেমে পড়বে তৃণমূল কংগ্রেস। তারা তো বলছে যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে, নেত্রী তাই বলেছেন, তেমন হুঁশিয়ারি দিয়েছেন। কমিশনের দফতরে ঘেরাও চলবে, কবে শুরু হবে সেটা, যেমনটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছেন শাসক সুপ্রিমো। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। দেখুন, নাম কাটা কত যাবে না যাবে, বাংলায় কত যাবে, কতগুলো নাম বাদ যাবে, এগুলো নিয়ে অনেক বিতর্ক তো চলছে, শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই স্যার আসার আগে। কিন্তু একটা নামও কাটতে দেব না, এটা তো ছেলে মানুষই আবদারের মতো, তাই না? ভোটার তালিকায় মৃতের নাম থেকে গেলে নাম তো কাটতেই হবে, ওটা তো ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ভোটার তালিকায় ভুতুরে মৃত ভোটার থেকে যাচ্ছে কিনা সেটা কমিশন দেখবে না, সেটা তো কাউকে না কাউকে দেখতেই হবে। সেই জন্যই তো আছে নির্বাচন কমিশন। ভোটের ভূত শাসক ধরবে কি করে? কোনো রাজ্যে শাসক ধরতে পারে, শুধু এ রাজ্যের কথা বলছি না। তাহলে বিরোধিতা ঠিক কোন জায়গা থেকে? তবে শাসক সুপ্রিমো যখন এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, অগাস্টের প্রথম সপ্তাহে এসআইআর শুরু হলে একটা কেয়াস, একটা সংঘাতের আবহ কিন্তু তৈরি হবে এবং রাস্তার লড়াই শুরু হয়ে যেতে পারে। বিহারের থেকে বেশি মাত্রায় হতে পারে, কারণ আমাদের পাশের রাজ্যেই, আমাদের পাশেই আছে বাংলাদেশ। বাংলা এবং বাংলাদেশ একেবারে গা ঘেঁষাঘেঁষি করে আছে। এখানে পোরাস বর্ডার, চোখের সামনে নিবিড় সংশোধনের কাজ চলবে, অথচ তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি শুনেও রাস্তায় নামবে না তার দল, এটা তো হতে পারে না। শাসক পথে নামবেই। কমিশনের কর্তাদের মানসিকভাবে চাপে রাখতেই কি ঘেরাও করে রাখার এই হুঁশিয়ারি, যাতে আগাম সেটাকে রুখে দেওয়া যায়? কিন্তু তাই কি সম্ভব? হুঁশিয়ারি দিয়ে কি রোখা সম্ভব? তৃণমূলের উপর চাপটা তৈরি হচ্ছে এক্স্যাক্টলি কোথায়? বিহারি কি বাংলার শাসকের ভয়ের কারণ? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে গণতন্ত্রের উৎসবে বেশি সংখ্যক মানুষকে সামিল করা, বৈধ ভোটার বাড়ানো। সেখানে এরা এখন এলিমিনেশনে চলে যাচ্ছে, কারণ বিজেপিকে জেতাতে হবে। বিহারে মানুষ দেখছেন যে কিভাবে এত মানুষকে বাদ দেওয়া, অর্থাৎ যদি এত মানুষ বাদ দেওয়া হয় এখন, তাহলে তারা কি করে বিগত নির্বাচনগুলোয় কি হিসেবে তারা বৈধ নাগরিক হিসেবে ভোট প্রদান করলেন? এরা ইলেকশন কমিশনকে কবজা করে ভোটার তালিকায় কারচুপি করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার দিবার স্বপ্ন দেখছে। জেনুইন নাগরিক তাদের একজনের নামও যেন বাদ না যায়। মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এটা মমতা ব্যানার্জির মাটি, এখানে ওসব হবে না। শুধু যে তৃণমূলের মুখপাত্র বলছেন তা নয়, অধীর চৌধুরীর মতো পোড় খাওয়া রাজনীতিকও বলছেন বাংলায় স্যারের কাজ অত সহজ হবে না। কেন? কংগ্রেসের অধীর রঞ্জন সে ব্যাখ্যাও দিয়েছেন। বিহারে সরকারটা ওদের, বিএলও ওদের, ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না, কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে, ফলে এখানে যা খুশি তা করতে পারবে না বলে আমার মনে হয়। কিন্তু মানুষ সতর্ক হচ্ছে, যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে। যেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন বা বলার চেষ্টা করছেন সেটা তৃণমূল নেতৃত্বও জানে। তাহলে এসআইআর নিয়ে বাংলার শাসক দলের এত হইচই কেন? অধীর তো এখানেও তৃণমূলের ভোট রাজনীতি দেখছেন।
চিৎকার করবেন, ভয় দেখাবেন, বিভ্রান্ত করবেন, ভোট আদায় করবেন। আপনার কাছে SIR ভোট কামানোর বড় অস্ত্র হয়ে গেছে। অকারণে এই গেল রব তুলে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে ভোট আদায় করার যে চালাকি সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন। আমাদের কাছে SIR মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লড়াই হয়ে গেছে। ফারাকটা এই জায়গাটা। মানুষের সেই অধিকারের জায়গা থেকেই কি ইন্ডি জোট মানে ইন্ডিয়া জোট আজও ফের একবার সংসদ চত্বরের বাইরে বিক্ষোভ দেখালো? কি বলতে চাইছে তারা? স্যারের বিরোধিতায় তেজস্বী যাদব ইতিমধ্যেই ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল আপাতত ইন্ডিয়া জোটের পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে। इस देश में जब हम परेशान होते हैं तो बुजुर्गों के पास जाते हैं। गांधी के पास इसलिए गए, अंबेडकर साहब के पास इसलिए जाते हैं। और हमारे चुनाव आयोग को ये सोचना होगा कि उसका आदर्श बांग्लादेश का चुनाव आयोग नहीं होना चाहिए। उनका मंशा है कि गरीबों को वोटिंग से निकाल देना। जब अडल्ट फ्रेंचाइज इस देश में लाया गया, पंडित जवाहरलाल नेहरू जी, डॉक्टर बाबा साहब अम्बेडकर, इन्होंने कहा सबको बराबरी का वोटिंग होना चाहिए, लेकिन ये लोग डर के मारे। अगर होम मिनिस्ट्री ये कहना चाहती है कि 56 लाख पीपल बिहार में इलीगल्स है, फॉरेनर्स है, सिटीजन्स नहीं है, तो ये आए कहाँ से? तो आप बॉर्डर पर क्या कर रहे हैं? आप इस्तीफा दे दो। ये फ्रस्ट्रेट हो गए, इनके पास कोई एजेंडा नहीं। बिल्कुल भारत का किसी भी जाति संप्रदाय का कोई व्यक्ति 18 साल का हो गया वो वोटर रहेगा। किसी की डेथ हो गई तो वो वोटर डिलीट हो जाएगा, किसी का ट्रांसफर हो गया तो जहाँ जाएगा वहाँ वोटर बनेगा। দুরাত্মার ছলের অভাব হয় না। যদিও জাতীয় নির্বাচন কমিশন তথ্য দিয়ে জানাচ্ছে বিহারে যে 64 লক্ষ নাম বাদ পড়েছে তার মধ্যে প্রায় 22 লক্ষ মৃত, অর্থাৎ তাদের এখন আর মৃত ভোটারও বলবেন না প্লিজ, যে মৃত সে আর ভোটার নয়, মৃত সে চলে গেছে। এছাড়াও প্রায় 35 লক্ষ ভোটার এটা ভোটার হয় স্থানান্তর হয়ে গিয়েছে, অর্থাৎ অন্য রাজ্যে কাজের খাতিরে বা জীবিকার খাতিরে বা লেখাপড়ার খাতিরে চলে গেছে, অথবা তাদের বর্তমান ঠিকানায় গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর প্রায় 7 লক্ষ ভোটার এমন একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন, যেটাও করা উচিত নয়। যদি ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যায় তাহলে আগের জায়গায় কেটে দিতে হয়, এটাই একজন সুস্থ নাগরিক করেন, সেটাই করা উচিত। তার মানে 7 লক্ষ নাম এখানেও নাম আছে ওখানেও নাম আছে, এগুলো কিন্তু এক ধরনের গন্ডগোল। এর বাইরে আরও 1,20,000 মানুষের ভোট ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ ভোটার তালিকায় নাম থাকবে নাকি বাদ যাবে তা তারা এখনো কমিশন ঠিক করে উঠতে পারেনি। এই প্রসেসটা চলছে। ইনিউমারেশন ফর্ম যেটা অর্থাৎ গণনা ফর্ম, আজকেই ছিল তার লাস্ট ডেট 25শে জুলাই, এবং 1 আগস্ট বেরোবে খসড়া তালিকা। 1 সেপ্টেম্বর পর্যন্ত ওই যে 11-12টা ডকুমেন্টের মধ্যে যেটা একটা দিতে হবে তার সময় কিন্তু 1 সেপ্টেম্বর, অর্থাৎ 3টে ধাপ আছে। দেখুন, আপনি বুঝতেই পারছেন যে রাজনৈতিক চাপের কাছে কমিশন পিছু হটবে না, কারণ সেটা হটা সম্ভব নয়। ওটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি, সেটা তো পলিটিক্যাল বডি নয়। বিহার বাংলা দিয়ে শুরু হলেও গোটা দেশে যে ভোটার তালিকা পরিমার্জন হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই কমিশন। কমিশনের এই অনড় অবস্থান দেখেই কি তৃণমূলের প্ল্যান বি, আমাদের পাড়া আমাদের সমাধান, এটা নিয়ে কাল পরশু থেকেই চর্চা খুব জোরালো হয়েছে। 2রা আগস্ট থেকেই শুরু হচ্ছে রাজ্যের এই প্রকল্প। তো অবান্তর কথা, এর আগে তো দুয়ারে সরকারও হয়েছে, দুয়ারে সরকার হয়নি এর আগে। হঠাৎ 8,000 কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে। আমরা তো বলছি, আমাদের কর্মীদের বলছি যে প্রত্যেককে পাঠানো ক্যাম্প। যেটা সরকার যেটা মানুষের পরিষেবার জন্য গ্রাস রুটে নেবে, তৃণমূল স্তরে নেবে, এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে নেবে যেখানে কাজ করছে, এবার তাতে ওদের একটা প্যানিক অ্যাটাক হচ্ছে যে এতগুলো কাজ, তার সঙ্গে আরও একটা কাজ। সেন্ট্রালের ইসি নিজে বিজেপির হয়ে কাজ করছেন, সেন্ট্রাল ফোর্স অনেক জায়গায় ভেতরে বুথের ভেতরেও বলছে যে কাকে ভোট দিতে হবে, বিজেপিকে দাও দয়া করে ভোট।
তারপরেও আমরা এই মার্জিনে জিতছি, সুতরাং ওসব ওদের বলতে দিন। ফলে বিজেপি বা বিরোধীদের ভোট আরও কমবে, সিট আরও কমবে, সেই প্যানিক অ্যাটাক থেকেই ভুলভাল কথাগুলো বলছে। আমরা কাজ করি। তবে বসে নেই বিজেপিও। ভোটার তালিকা সংশোধনের কাজে 2 ধাপে প্রশিক্ষণ শিবির চালু হচ্ছে। 20 আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ চালাবে পদ্ম শিবির, মানে নিজেদের কর্মীদের জন্য, এবং BLO 1 এবং BLO 2 এই 2 ধাপে হবে প্রশিক্ষণ। বিজেপির 3 থেকে 3,500 নেতা কর্মী প্রথম ধাপের BLO প্রশিক্ষণ নেবেন। এক কথায় যদি বলি, বাংলা এখন সরগরম। পরিবেশ কিন্তু, রাজনীতির পরিবেশ খুবই গরম। কিছুদিন মধ্যেই স্ট্রিট ফাইট শুরু হয়ে যেতে পারে, মানে পক্ষ এবং প্রতিপক্ষের মধ্যে। বাঙালিয়ানায় হাওয়া দিয়ে তোলপাড় ফেলে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। 26-এর ভোটের দুয়ারে দাঁড়িয়ে এই ইস্যু যে ধারে ভারে আরও বড় হতে চলেছে, এ নিয়ে আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ বা সংশয় নেই। ভুরি ভুরি অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে নাকি হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার মানুষকে, বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিকদের। ঠিক এমন একটা অবস্থা সবাই যখন বাঙালিয়ানা করছে, ঠিক তখনই ধূমকেতুর মতো হাজির নীলুফা, কাটোয়ার নীলুফা ইয়াসমিন। শুধু এ রাজ্য নয়, গোটা দেশকে তিনি দেখিয়ে দিলেন বাংলার জয়গান গাইতে হলে ঠিক কিভাবে গাইতে হয়। বাংলা ভাষাটা শুনলেই যাদের চোখ মুখ কুঁচকে যায়, ব্যাকডেটেড লাগে, এই জবাবটা তাঁদের। বাংলায় সেরার সেরা হয়ে ওঠা কাকে বলে দেখিয়ে দিলেন কাটোয়ার নীলুফা ইয়াসমিন। ইউজিসি নেটের ফল প্রকাশিত হয়েছে, তাতে জুনিয়র রিসার্চ ফেলোশিপে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন নীলুফা। বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে তিনি প্রথম, প্রাপ্ত নম্বর 100%। অসাধারণ কৃতিত্ব। এমন দুর্দান্ত সাফল্যের ভাগ দিচ্ছেন কাদের? আমার শিক্ষক, আমার বাবা মা, আমার দিদি, আর আমি যেহেতু পড়াশোনা করেছি নিজের নামটাও শেষে রাখবো অবশ্য। মুখে এখন চওড়া হাসি, স্বাভাবিক। তবে শুরুতে কিন্তু ধাক্কা খেতে হয়েছে বারবার। এর আগে 2 বার পরীক্ষায় বসে ফেল, কিন্তু হাল ছাড়েননি। অনেক সময় কবিতা থেকে এরকম প্রশ্ন আসে যে কটা জিজ্ঞাসা চিহ্ন ছিল সেই কবিতায়, ফলে এই রকম টাইপের প্রশ্নও আসে। কোনো প্রশ্নই তাকে দমাতে পারেনি, এত স্পষ্ট 100% নম্বর তাকে মুখের কথা। তবে নীলুফা কিন্তু শুধু পড়া করে পাড়া মাত করেন না, ভালোবাসার জায়গা আরও আছে। যখন অবসর হয় যে একটা গান হয়তো রেকর্ড করলাম, সেটা হয়তো ফেসবুকে দিলাম, এরকমও হয়েছে। গান, অবশ্যই গান। এছাড়া খেলাধুলো অনেক ছোটবেলায় করতাম, তখন ক্রিকেট খেলতাম, পাড়ার দাদাদের সঙ্গে ক্রিকেট খেলতাম আমি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এখন PhD করছেন নীলুফা। লক্ষ্য স্থির, অধ্যাপনা করবেন, এগিয়ে চলেছেন সেই পথেই। সঙ্গী কঠোর পরিশ্রম আর জেদ, তাতেই কামাল। চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন বাংলা, বাঙালির উত্থান। গোটা দেশে বাংলার মুখ উজ্জ্বল করেছেন কাটোয়ার এই কৃতি ছাত্রী। বাংলার মুখ, বাঙালির মুখ। কিন্তু এখানেই তো শেষ নয়। একটা লক্ষ্য পূরণ হয়েছে, আরও কত লক্ষ্য রয়েছে সামনে। দীর্ঘ পথ এখনো চলা বাকি, লং ওয়ে টু গো। তবে একটু থেমে এই সাফল্য উদযাপন না করলে চলে, না করলেই নয়। এমন অসাধারণ কৃতিত্বে খুশির জোয়ার এখন রাজ্যে, কাটোয়াতে তো বটেই, পূর্ব বর্ধমান জেলায় তো খুব বেশি করে। শুভেচ্ছা বার্তা এসেছে খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকেও। মুখ্যমন্ত্রী যে এত ব্যস্ততার মাঝেও আর কি বিষয়টি ওনার চোখে এসছে এবং উনি যে টুইট করেছেন, এটাতে আমি ভীষণ খুশি। বাংলা ভাষাই তার ধ্যান, বাংলা ভাষাই তার জ্ঞান, এ নিয়েই আরও অনেক দূর এগিয়ে যেতে চান নীলুফা। নিজে এখনও পড়াশোনা করছেন, এরপর পড়াতে চান। তবে বাংলার শিক্ষাক্ষেত্র তার হাল কি তিনি জানেন না? এই যে নিয়োগ নিয়ে বারবার কত রকমের কেলেঙ্কারির ছায়া, এত আন্দোলন চলছে, শিক্ষকদের চাকরি চলে যাওয়া, পদে পদে আন্দোলন, বিক্ষোভ, এসব ঘটেছে, সব তো তার চোখের সামনে। তাই এই সাফল্যের দিনেও তার কথায় কিন্তু মিশে গেছে একটা যন্ত্রণা। আমার বাবা শিক্ষক, আমার দাদু শিক্ষক ছিলেন, আমার মা শিক্ষিকা, ফলে শিক্ষকদের চাকরি হারার শোকটা আমি বুঝি এবং আমি ভীষণভাবে মানে কি বলবো, আমি হয়তো জাস্ট বলতেই পারবো যে হ্যাঁ আমি খুব দুঃখ প্রকাশ করছি এটা নিয়ে, কিন্তু যাদের ওপর দিয়ে অ্যাকচুয়ালি সিচুয়েশনগুলো যায় তারা তো ফিল করে।
চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।